কোনো একটা ব্যাংক কিভাবে আয় করে বা কিভাবে তার প্রফিট জেনারেট করে। আর এটা বুঝতে গেলে প্রথমে যেটা বুঝতে হবে যে কোনো একটা ব্যাংকের কোন কোন জায়গা থেকে টাকা আসে আর কোন কোন জায়গায় টাকা খরচ হয়ে যায়। নর্মালি আমাদের ক্ষেত্রে যদি বলি, বিভিন্ন জায়গা থেকে আমাদের কিছু অর্থ আসে, আবার বিভিন্ন জায়গায় কিছু অর্থ খরচও হয়ে যায়। যে পরিমাণ অর্থ আসে তার ভেতর থেকে যে পরিমাণ খরচ হয় সেটা বাদ দিয়ে দিলে যেটুকু পড়ে থাকে সেটা আমাদের প্রফিট বা লাভ বা সেভিংস। ব্যাংকের ক্ষেত্রেও ঠিক তাই, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অর্থ আসে, ব্যাংক থেকে আবার প্রচুর অর্থ চলেও যায়, যেটা পড়ে থাকে সেটাই ব্যাংকের প্রফিট। এটা বোঝার জন্য আমি এখানে একটা ছক করেছি। প্রথমেই দেখি যে ব্যাংকে কোন কোন জায়গা থেকে টাকা আসে বা আসতে পারে। একদম প্রথমত আমরা জানি যে কোনো একটা ব্যাংকে আমরা টাকা পয়সা জমাই, তো আমরা ব্যাংকে যে ডিপোজিটটা করি সেটা ব্যাংকের অর্থ আসার একটা সোর্স। আমাদের ডিপোজিটটাকে বলা হয় পাবলিক ডিপোজিট। এই যে এখানে আমি লিখেছি, ডিপোজিটের ভেতরে পাবলিক ডিপোজিট করি, আমরা ব্যাংকে অর্থ রাখতে পারি, জমাতে পারি। এখন ভারতের ভেতরে প্রচুর পরিমাণে ব্যাংক আছে, একটা ব্যাংক অন্য একটা ব্যাংকেও টাকা জমিয়ে রাখে, মানে ডিপোজিট করে রাখে। আমরা যেরকম কোনো ব্যাংকে টাকা জমাই, ধরলাম আমি হয়তো ব্যাংক অফ ইন্ডিয়ায় টাকা জমাচ্ছি, সেই রকমই অন্য একটা ব্যাংক হয়তো ইউকো ব্যাংকও ওই ব্যাংক অফ ইন্ডিয়ায় তার টাকা রেখে দিতে পারে, ডিপোজিট করতে পারে। এবার ওই ব্যাংকটাতে ফরেন কোনো কোম্পানি বা ফরেন কোনো ইন্ডিভিজুয়াল বা ফরেন কোনো ব্যাংকও টাকা রাখতে পারে, সেটাও তার ডিপোজিট হিসাবেই থাকবে। নর্মালি এই তিন জায়গা থেকে ব্যাংকের ডিপোজিট আসে। এবার ধরলাম একটা ব্যাংকের টোটাল ক্যাপিটাল হলো 5,000 কোটি টাকা। এবার এই 5,000 কোটি টাকার পুরোটা কিন্তু ওই পাবলিক বা কোনো কোম্পানি বা অন্য কোনো ব্যাংক বা ফরেন কোনো ইন্ডিভিজুয়ালের ডিপোজিট করা পয়সা না। এই 5,000 কোটি টাকার ভেতর প্রায় 1 থেকে 1,500 কোটি টাকা বিভিন্নভাবে ডিপোজিট করা, আর বাকি যে টাকাটা রয়েছে সেই টাকাটা ব্যাংকে বিভিন্নভাবে ইনভেস্ট হয়। এবার এই ইনভেস্টমেন্ট বিভিন্ন লোক দ্বারা হতে পারে। ভারত সরকার কোনো একটা ব্যাংকে ইনভেস্ট করে রাখতে পারে, কোনো প্রাইভেট কোম্পানি ওই ব্যাংকে ইনভেস্ট করে রাখতে পারে, ফরেন কোনো কোম্পানি ওই ব্যাংকে ইনভেস্ট করতে পারে, স্টক বা শেয়ার মার্কেটের দ্বারা ওই ব্যাংকে ইনভেস্টমেন্ট হতে পারে, বিভিন্ন মিউচুয়াল ফান্ড দ্বারা ওই ব্যাংকে ইনভেস্টমেন্ট হতে পারে। তো ইনভেস্টমেন্টের দরুন বিভিন্ন জায়গা থেকে অর্থ ব্যাংকের কাছে আসে। তো ডিপোজিট আর ইনভেস্টমেন্ট মেইন এই দুই জায়গা থেকে ব্যাংকের কাছে অর্থ আসে। আরো বিভিন্ন জায়গা থেকে অর্থ আসে, সেটা একটু পরে আসে। এবার দেখি ব্যাংকের কাছে যে অর্থটা আসলো বা ব্যাংকের কাছে যে অর্থ রয়েছে টোটাল অ্যামাউন্ট, সেটা ব্যাংক কোথায় কোথায় খরচ করে। ব্যাংক চালানোর জন্য একটা খরচের প্রয়োজন হয়, যেটাকে বলা হয় অপারেটিং এক্সপেন্স। ওই অপারেটিং এক্সপেন্সে ব্যাংক খরচ করে। এই যে এখানে লিখেছি অপারেটিং এক্সপেন্স। ব্যাংক তার নিজের সিস্টেম চালানোর জন্য কিছু খরচ হয়, সেখানে কিছু পয়সা লাগবে। এবার ওই যে যেমনটা বললাম যে ব্যাংকে ডিপোজিট আর ইনভেস্টমেন্ট এই জায়গা থেকে টাকা আসে। এখন আমি যদি ব্যাংকে ডিপোজিট করি, আমি চাইবো যে ব্যাংক বছরের মাথায় আমাকে কিছু সুদ দিক, বা ওই ব্যাংকে যদি কেউ ইনভেস্ট করে সে চাইবে বছরের মাথায় গিয়ে যেন ব্যাংকের প্রফিটের কিছু অংশ আমাকে দেয়। সেই হিসাবে ব্যাংকের কাছে যে অর্থ রয়েছে তার ভেতর থেকে ওই যারা ডিপোজিটার আছে তাদেরকে সুদের পরিমাণ দিতে হয়, যারা ইনভেস্ট করেছে তাদেরকে প্রফিটের পরিমাণ দিতে হয়। তো ব্যাংকের কাছে যে অর্থ তার থেকে এই জায়গায় খরচটা হয়। কি কি বললাম? ব্যাংক চালানোর জন্য কিছু খরচ অর্থাৎ অপারেটিং এক্সপেন্স, যারা ইনভেস্ট করেছে তাদেরকে প্রফিট, আর যারা ডিপোজিট করেছে তাদেরকে ইন্টারেস্ট বা সুদ দিতে হয়। এই তিনটা আমরা এইখানটাতে লিখেছি, প্রফিট অ্যান্ড আদার্স। এই খরচটা হয়। এখন এই সমস্ত খরচ বাদ দিয়ে ব্যাংকের কাছে যে অর্থটা পড়ে থাকে সেটাকে ব্যাংক মেইন তিন জায়গায় খরচ করে। প্রথমত লোন হিসাবে কোনো পাবলিক বা কোনো কোম্পানিকে দিয়ে দেয়। ব্যাংকের কাছে যে অর্থ থাকে তার থেকে বেশিরভাগ অংশই কোনো একটা ব্যাংক পাবলিক বা কোম্পানিকে লোন আকারে দিয়ে দেয়। এছাড়া ব্যাংকের কাছে যে টাকা থাকে তার ভেতর ব্যাংক বেশ কিছুটা অংশ কোথাও ইনভেস্ট করে রাখে। কোথায় কোথায় ইনভেস্ট করে? ব্যাংক নর্মালি সোনা বা কোনো ল্যান্ড বা কোনো প্রপার্টি বা কোনো অন্য মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র কিনে তার টাকা ইনভেস্ট করে রাখে। এছাড়া ব্যাংক ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে তার টাকা ইনভেস্ট করে রাখতে পারে। ফরেন এক্সচেঞ্জ মানে ধরলাম ব্যাংক 2 লাখ টাকা ডলারে কনভার্ট করে নিজের কাছে রেখে দিল। 2 লাখ টাকা ডলারে কনভার্ট করে বর্তমানে 2200 থেকে 2300 ডলার মতন আসবে। তাহলে ব্যাংকের কাছে 2200 বা 2300 ডলার রয়েছে। এখন 2 বছর পরে গিয়ে ডলারের দাম হয়তো অনেক বেড়ে গেল। এখন এই 2200 ডলার সেটাকে যদি ভারতীয় মুদ্রায় কনভার্ট করে নেওয়া হয় তাহলে হয়তো 3 লাখ টাকা হয়ে গেল। তাহলে এই ডলারে কনভার্ট করে নিজের কাছে রেখে দেওয়া, এটা ব্যাংকের একটা টাইপের ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্টটাকেই বলা হয় ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট। এছাড়াও ব্যাংক আরো বিভিন্নভাবে তার টাকা ইনভেস্ট করে রাখে, যেমন বিভিন্ন গভর্নমেন্ট বা প্রাইভেট সিকিউরিটি বা বন্ড কিনে রাখে, শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে টাকা লাগিয়ে রাখে, বিভিন্ন মিউচুয়াল ফান্ডে তার টাকা ইনভেস্ট করে রাখে। এইরকম বিভিন্ন দিকে কোনো একটা ব্যাংক তার টাকাটাকে ইনভেস্ট করে। ব্যাংক তার টাকা লোন হিসাবে খাটিয়ে ইনভেস্ট করে তারপরেও যদি কিছু পড়ে থাকে সেটা অন্য কোনো ব্যাংকে ডিপোজিট আকারে রেখে দিতে পারে। ব্যাংক তার টাকা অন্য কোনো ব্যাংকে বা আরবিআইতে বা ফরেন কোনো ব্যাংকে ডিপোজিট আকারে রেখে দিতে পারে। তো
লেন্ডিং বা ধার দেওয়া, বিভিন্ন দিকে ইনভেস্টমেন্ট, বিভিন্ন দিকে ডিপোজিট, আর ব্যাংকের প্রফিট ও অন্যান্য খরচ দিয়ে এই বিভিন্ন দিকে ব্যাংক তার টাকাটাকে এক্সপেন্স করে। তো ব্যাংকের টাকা যাওয়ার ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল। এবার এর ভেতরে এই যে বলেছিলাম যে লেন্ডিং, ব্যাংক কাউকে ধার হিসেবে টাকা দেয়, কোনো পাবলিককে বা কোনো কোম্পানিকে বা সরকারকে লোন হিসাবে দিতে পারে। এখন ব্যাংক কাউকে ধার হিসাবে টাকা দিল, তার মানে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ওই টাকাটা আবার ফেরত পাওয়া যাবে। তার মানে কি সেটা ব্যাংকের কাছে একটা টাকার সোর্স হিসাবে থেকে গেল। লোনের অ্যামাউন্ট ফেরত পাওয়াকে বলা হয় লোন রিকভারি। তাহলে লোন রিকভারির মাধ্যমেও ব্যাংকের কিছু আয় হয়, মানে কিছু অর্থ আসে। সেটা এইখানে লিখেছি যে ব্যাংকের লোন রিকভারি থেকেও অর্থ আসে। এছাড়া এই যে বলেছিলাম যে ব্যাংক বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখে। ইনভেস্টমেন্ট কেন করে? যাতে তার ভ্যালু একটা সময় পরে গিয়ে বৃদ্ধি পায়। যেমন ব্যাংক হয়তো সোনা কিনে রাখলো, তাহলে এখন সোনা যে দামে কিনে রাখলো 2 বছর পরে গিয়ে সেই সোনার দাম আবার বেড়ে গেল। তো যত টাকা বাড়লো সেটা কিন্তু ব্যাংকের একটা ইনডাইরেক্ট টাকার সোর্স হয়ে গেল। তাহলে ব্যাংক যেখানে ইনভেস্টমেন্ট করেছিল তার থেকে রিটার্ন আসলো। তো প্রফিটের ভেতরে লিখেছি ফ্রম ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এইরকম বিভিন্ন জায়গা থেকেও আবার ব্যাংকের অর্থ আসে। কোথা থেকে? ইনভেস্টমেন্টের থেকে রিটার্ন আসে, আর যে লোন দেওয়া হয়েছিল সেখান থেকে রিকভারি আসে। মেইন এই 3 জায়গা থেকে ব্যাংকের টাকা আসে। কোথা থেকে? কোথা থেকে? বিভিন্ন জায়গার ইনভেস্টমেন্টের মাধ্যমে, পাবলিক বা কোম্পানি বা ফরেন ইন্ডিভিজুয়ালের ডিপোজিটের মাধ্যমে, আর লোন রিকভারি বা ইনভেস্টমেন্টের রিটার্ন হিসাবে টাকা আসে। এছাড়াও ব্যাংকের টাকা আসার আরো বিভিন্ন সোর্স আছে। যেমন দেখা যায় যে ব্যাংক আমাদের কাছ থেকে এটিএম চালু রাখার জন্য চার্জ নেয়, এসএমএস চার্জ নেয়, মিনিমাম ব্যালেন্স মেনটেন না করলে তার একটা চার্জ নেয়। প্রত্যেক মাসে এটিএম থেকে টাকা তোলার একটা লিমিট রয়েছে, ওই লিমিটের বাইরে বেশিবার যদি কেউ এটিএম থেকে টাকা তোলে সেই একটা চার্জ নেয়। ব্যাংকে আমার যদি লোন থাকে, ওই লোনের পেমেন্ট যদি আমি ঠিকঠাক সময়ে না করি তাহলে পেনাল্টি হিসাবে কিছু এক্সট্রা চার্জ দিতে হয়। তো এই সবগুলোই কিন্তু ব্যাংকের ইনকামের আরো একটা সোর্স। এই যে এখানে লিখেছি আদার্স ইনকাম। এখন ব্যাংকের এই বিভিন্ন জায়গা থেকে যে টাকা আসে, এতেও যদি ব্যাংক না কুলিয়ে উঠতে পারে সেক্ষেত্রে ব্যাংক কি করে? ব্যাংক অন্য কোনো ব্যাংকের থেকে ধার নিয়ে আসতে পারে, মানে লোন নিয়ে আসতে পারে। এখানে লিখেছি ব্যাংক অন্য কারোর কাছ থেকে ধার নিয়ে আসতে পারে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে ধার নিয়ে আসতে পারে, ফরেন কোনো ব্যাংকের কাছ থেকে ধার নিতে পারে, ব্যাংকের নিজের যে বন্ড বা সিকিউরিটি গুলো আছে সেগুলো বিক্রি করে অর্থ নিয়ে আসতে পারে। এইরকম বিভিন্ন জায়গা থেকেও ব্যাংকের অর্থ আসে। তো ব্যাংকের কোন কোন জায়গা থেকে অর্থ আসে আর কোন কোন জায়গায় অর্থ চলে যায় সেটা আশা করি বোঝা গেল। এবার আমি একটা ভ্যালু বলি। ধরলাম কোনো একটা ব্যাংকের সারা বছর ধরে বিভিন্ন জায়গা থেকে টোটাল 35,000 কোটি টাকা আসলো, আর ওই ব্যাংকের সারা বছরের খরচ মিলিয়ে টোটাল 32,000 কোটি টাকা হয়তো এক্সপেন্স হলো। তাহলে ব্যাংকের কাছে আসলো 35,000 কোটি টাকা, খরচ হয়ে গেল 32,000 কোটি টাকা, মাইনাস করলে 3,000 কোটি টাকা। এই 3,000 কোটি টাকা ওই ব্যাংকের প্রফিট। এটাকেই বলা হয় ব্যাংকের আর্নিং। আর ব্যাংক এইভাবেই তার অর্থ উপার্জন করে। এবার ব্যাংকিং একটা টার্ম আছে স্প্রেড। এটা কি? একটা ব্যাংকের এই বিভিন্ন জায়গা থেকে অর্থ আসে, কিন্তু ওভারঅল যেটা দেখা যায় বা দেখে মনে হয় যে ব্যাংকের কাছে অর্থ আসে কোথা থেকে? এই ডিপোজিটের মাধ্যমে। পাবলিক ব্যাংকের কাছে যে ডিপোজিট করে, ব্যাংক সেই অর্থটাকেই লোন হিসাবে খাটিয়ে দেয়। এবার এই যে ডিপোজিটের কথা বললাম, আমি যদি ব্যাংকে কোনো ডিপোজিট করি তাহলে আমি সবসময় চাইবো যে ব্যাংক 1 বছর বা 2 বছরের মাথায় আমাকে কিছু ইন্টারেস্ট দিক। ব্যাংক কিছু পার্সেন্ট ইন্টারেস্ট আমাকে দেয়ও। ধরলাম আমি ব্যাংকে 2 লাখ টাকা ফিক্সড ডিপোজিট হিসাবে রেখে দিলাম। এবার ব্যাংক হয়তো আমাকে বললো যে 5 বছর পরে গিয়ে আমাকে 6% রিটার্ন দেবে। তো আমার মতন বিভিন্ন লোকজন ওই ব্যাংকে ডিপোজিট করে রেখেছে। ব্যাংক এক একজন লোককে এক এক রকম ইন্টারেস্টে টাকা ফেরত দেবে। তো গড়ে ধরলাম যে কোনো একটা ব্যাংক তার যে ডিপোজিটার তাকে 5% ইন্টারেস্ট ফেরত দেবে। তো এই ডিপোজিটার যারা আছে, ব্যাংক এই ডিপোজিটারকে 5% রিটার্ন দেবে। এবার ব্যাংকের কাছে যে টাকাটা আসলো, এই টাকাটা ব্যাংক কোথায় খরচ করে? বিভিন্ন জায়গায় খরচ করে। কিন্তু আমাদের চোখে যেটা পড়ে সেটা হলো লোককে লোন দেওয়া। পাবলিক বা কোম্পানি বা অন্য কোনো ব্যাংকে লোন হিসাবে ওই ব্যাংকটা খরচ করে। এখন ব্যাংক কাউকে লোন দিতে গেলে সেটাও কিছু না কিছু ইন্টারেস্ট রেটে দেয়। ব্যাংকের বিভিন্ন টাইপের লোন হয়, সেই হিসাবে বিভিন্ন টাইপের ইন্টারেস্ট রেট আছে। ধরলাম কোনো একটা ব্যাংক গড়ে 9% ইন্টারেস্ট রেটে ধার দেয়, তাহলে ব্যাংকের লেন্ডিং রেট 9%। ব্যাংক ধার দিচ্ছে 9%-এ, ব্যাংক ডিপোজিটারকে ফেরত দিয়ে দেবে 5%। এই 9% আর 5% এর ভেতর যে ডিফারেন্স অর্থাৎ 4%, এই 4% হলো ব্যাংকের স্প্রেড। স্প্রেড কথার বাংলা অর্থ হলো ছড়ানো। ব্যাংকের স্প্রেড 4%, এর মানে বোঝায় যে ব্যাংক প্রত্যেক বছর হয়তো 4% করে এক্সপান্ড করছে। এই স্প্রেডে কি আসে? ব্যাংকের লেন্ডিং রেট মাইনাস ইন্টারেস্ট অফ ডিপোজিটার। তো স্প্রেডের ব্যাপারটা গেল। এবার এই যে সমস্ত অপারেশন কি বললাম ব্যাংকের ক্ষেত্রে, এইখানটায় আমি একটু কারেকশন করি। এটাকে ব্যাংক তো বলছি ঠিকই, কিন্তু ব্যাংকের আগে এটাকে বলা হয়
ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, মানে আর্থিক লেনদেন করার জন্য মিডলম্যান। কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা সংস্থা যখন বড় আকারে টাকা পয়সার লেনদেন করে মানুষের কাছ থেকে বা অন্য বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে অন্য বিভিন্ন জায়গায় টাকা পয়সা খাটায়, এই যে টাকা পয়সার ম্যানেজ বা টাকা পয়সার লেনদেন, এটা যে অর্গানাইজেশন বা কোনো কোম্পানি করে সেটাকেই বলা হয় ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। এবার এই যে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি গুলো আছে বা টাকা লেনদেনের জন্য যে সমস্ত মিডলম্যান আছে, তারা যদি এই সমস্ত ফাংশন করে তাহলে ওই ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি বা ওই মিডলম্যানকে বলা হয় ব্যাংক। এই সমস্ত অপারেশন যে পারফর্ম করে তাকে বলে ব্যাংক। আর এই সব অপারেশন পারফর্ম করবে, শুধুমাত্র ডিপোজিট হয়তো নেবে না, পাবলিক বা অন্য কোনো জায়গা থেকে ডিপোজিট এটাকে বাদ দিয়ে যদি বাকি ফাংশন গুলো পারফর্ম করে কোনো ইন্টারমিডিয়ারি, তাহলে তাকে বলা হয় নন ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি দুই টাইপের হয়, যে অর্গানাইজেশন বা যে বডিটা এই সমস্ত ফাংশন পারফর্ম করে তাকে বলে ব্যাংক, আর যে বডিটা এই ডিপোজিট বাদ দিয়ে বাকি ফাংশন গুলো পারফর্ম করে তাকে বলে নন ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। তো এই ব্যাংক আর নন ব্যাংক এই নিয়ে ডিটেলসে আমরা এর পরের ভিডিওতে গিয়ে বলবো।